বিচারাধীন লিস্টে 27 লক্ষের নাম, আর এ নিয়ে এবার কমিশনে গেল তৃণমূলের প্রতিনিধি দল। কমিশনে যাওয়ার পর গণেশ কুমার তৃণমূলের প্রতিনিধি দলকে বেরিয়ে যেতে বলেছেন। গণেশ কুমার আমাদের বলেছেন গেট লস্ট। সাংবাদিকদের সামনে অভিযোগ করেছেন ডেরেক ওব্রায়েন। তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ওব্রায়েন, মেনকা গুরুস্বামী, সাগরিকা ঘোষ, সাকেত গোখলেরা। কমিশনের রুমে নিয়ম মানতে বলা হয়েছিল ডেরেক ওব্রায়েনকে। বলা হয়েছিল এখানে চেঁচামেচি করা ঠিক নয়। তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া নির্বাচন কমিশনের। মিটিংয়ে কি হয়েছিল তার ট্রান্সক্রিপ্ট প্রকাশ করুক কমিশন, পাল্টা দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। কি বলেছে ইলেকশন কমিশন? 7 মিনিট মিটিং করেছে। তারপরে আমাদের কি বলেছে? আমাদের বলেছে 4 জন সাংসদকে বলেছে এখান থেকে বেরিয়ে যাও। এটা চিফ ইলেকশন কমিশনার বলেছে আমাদের। যাই হোক, আমরা এখন বলি, ফার্স্ট we went, the meeting started at 2 minutes past 10 and the meeting finished at about 7 or 8 minutes past 10. फर्स्ट हम लोग क्या दिखाया? ये नाउ चिट्ठी है, 9 letters written by the chairperson of the All India Trinamool Congress to the election commissioner. No acknowledgement, no reply. We told him, number one, you have ignored all these 9 letters. We told him that you are transferring these and putting these officials. How do you want to conduct a free and fair election? And then he said, निकल जाओ यहाँ से। মালদার মোথাবাড়ির ঘটনায় অতিরিক্ত জেলা শাসককে শোকজ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তার কাঁধে ছিল, কিন্তু দুপুর 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত ঘটনা এবং তার ভয়াবহতা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি অন্ধকারে রেখেছিলেন বলে অভিযোগ সামনে এসেছে, যার প্রেক্ষিতে এই শোকজ করা হয়েছে তাকে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য এই নিয়ে দিতে পারবেন। পার্থ, এইটা আমাদের জানাও যে শোকজ করা হয়েছে, ঠিক কি কারণ দর্শাতে হবে এবার অতিরিক্ত জেলা শাসককে? দুটি শোকজ করা হয়েছে। মালদার অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদ আইএস অফিসার, তাকে কিন্তু দুটি শোকজ নোটিশ দেওয়া হয়েছে এবং সেটি হচ্ছে মালদার জেলা শাসক সেই শোকজ ওনাকে করেছেন এবং গত 4 তারিখে দুটি শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং সে বিষয়ে একটা মারাত্মক অভিযোগ, যে অভিযোগের পরিপ্রেক্ষিতে এই শোকজ করা হয়েছে, যেটা হচ্ছে যে দুটি শোকজ কেন। এক হচ্ছে 1 তারিখ যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই দিন সকাল 11:30টার সময় ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে কালিয়াচক এলাকার কি পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ওনাকে ল অ্যান্ড অর্ডার ডিউটি কিন্তু দেওয়া হয়েছিল। এবং তার পরবর্তীকালে যে বিষয় অভিযোগ যে দুপুর 3:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত এই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, অর্থাৎ যে বিষয় সেটা হচ্ছে যে বিডিও অফিসের বাইরে যে রকম জমায়েত করে একেবারে যারা জুডিশিয়াল অফিসার তাদেরকে যেরকমভাবে আটকে রাখা হয়েছিল, সেই বিষয়ে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কমিউনিকেট করার জন্য ঊর্ধ্বতন আধিকারিকদের, ডিএম সহ বিভিন্ন আধিকারিকদেরকে, সেই বিষয়ে অভিযোগ যেটা সেটা হচ্ছে দুপুর 3:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত 5 ঘন্টা পর্যন্ত কোনো তথ্যই কিন্তু এডিএম তিনি দেননি ঊর্ধ্বতন আধিকারিকদেরকে, যে গ্র্যাভিটি কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়। পাশাপাশি ঠিক আগের দিনকে, অর্থাৎ 31 তারিখ যেদিন এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়, তার আগের দিনকেও কিন্তু ল অ্যান্ড অর্ডার করতে তিনি যান এবং সেখানে গিয়ে তার বেশ কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়, যে বক্তব্যকে মনে করা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা যে কাজ করছে সেই কাজের নিয়েই তিনি একটা প্রশ্ন তুলছেন বলে মনে করা হয়েছে এবং সেই বিষয়ে তাকে একটা শোকজ করা হয়েছে। 7 দিনের মধ্যে বলা হয়েছে উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ পার্থ। এবার ভোটের মুখে কলকাতায় অস্ত্র উদ্ধারের ঘটনা। স্ট্র্যান্ড রোডে একটি সুলভ শৌচালয় থেকে অস্ত্র এবং গুলি সহ একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য এনে দিতে পারবেন। ময়ূক, এইটা আমাদের জানাও, এই ব্যক্তি অস্ত্র গুলি নিয়ে কি করছিলেন সেখানে? দেখো, মোহাম্মদ ইউসুফ 17 বছর বয়স, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এবং বিহারের নালন্দার বাসিন্দা। তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি স্ট্যান্ড রোডে। আমি ক্যামেরা পার্সন বিশ্বজিৎ সাহাকে বলবো দেখানোর জন্য। আমার সামনে একটা পে অ্যান্ড ইউজ টয়লেট দেখা যাচ্ছে। আজকে সকালে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এর অফিসিয়ালসরা এখানেই আসেন এবং এখান থেকে সন্দেহভাজন একজনকে এখান থেকে আটক করা হয় এবং এই যাকে আটক করা হয় তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন।
তার মধ্যে তিনটে কান্ট্রি মেড সিঙ্গেল শটার রয়েছে, 7mm পিস্তল রয়েছে, 4টে ম্যাগাজিন রয়েছে, 18 পিস 8mm কার্তুজ রয়েছে, 22টা 7.65 বোরের যে কার্তুজ সেগুলো রিকভারি হয়েছে। এবং এই আর্মসগুলো বিহারের নালন্দা থেকে ওই ব্যক্তি নিয়ে এসেছিলেন বাসে করে, দূরপাল্লার বাসে করে তিনি এসেছিলেন। ব্যাগের মধ্যে এই আর্মসগুলো ছিল এবং তার আগে থেকেই এসটিএফ এর অফিসারদের কাছে খবর ছিল এবং এই ব্যক্তি নালন্দা থেকে কলকাতায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্ট্যান্ড রোড থেকে এসটিএফ এর গোয়েন্দারা ওই ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলেন এবং তার ব্যাগ থেকে এই হিউজ অস্ত্র সেগুলো উদ্ধার হয়েছে। সামনে বিধানসভা নির্বাচন, শুধু তাই নয়, স্ট্যান্ড রোডের যেখান থেকে এই অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে সেখান থেকে নির্বাচন কমিশনের যে দফতর সেটাও কিন্তু ঢিলছড়া দূরত্ব, খুব একটা বেশি দূরে নয়। ফলত এরকম একটা সেন্সিটিভ জায়গায় সামনে বিধানসভা নির্বাচন, তার আগে এই যে ব্যক্তি অস্ত্র নিয়ে এসেছিলেন তিনি কি উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন, কি কনসাইনমেন্ট ছিল, কাকে দেওয়ার উদ্দেশ্য ছিল, এই সব কিছু এসটিএফ তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে। ধন্যবাদ ময়ূর। 13 বছর পর জেল থেকে ছাড়া পাচ্ছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। ভোটের মুখে কালই জেল থেকে ছাড়া পাচ্ছেন তিনি। সুদীপ্ত সেনের জামিনের আবেদনে সাড়া দিয়েছে কলকাতা হাইকোর্ট। জামিনের নির্দেশ বিচারপতি রাজস্বী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের। সুদীপ্ত সেনের জেল মুক্তির সম্ভাবনা উজ্জ্বল হতেই তা নিয়ে রাজনৈতিক চাপানুতো শুরু হয়ে গেছে। বহরমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে সুদীপ্ত সেন বাইরে বেরিয়ে এলে দুর্নীতির আরো অনেক দিক প্রকাশ্যে চলে আসবে। কি বলেছেন দেখব। সুদীপ্ত সেন জেল থেকে মুক্তি পেলে আমরা অনেক কিছু তথ্য জানতে পারবো বলে মনে করি। কারণ সুদীপ্ত সেনের টাকাতেই মমতা ব্যানার্জি এর আগে নির্বাচন করে ক্ষমতায় আসবার কালিম্পংয়ের ঢেলো পাহাড়ে মমতা ব্যানার্জি সুদীপ্ত সেনের যে বিখ্যাত বৈঠক, তারপর সুদীপ্ত সেনের পক্ষ থেকে মমতা ব্যানার্জিকে শয়ে কোটি টাকা ডোনেশন এবং তারপর ভোট, তারপর জেল, তারপর আমাদের তৃণমূল দলের প্রবক্তার জেল, মানে মুখপত্রের, সেই মুখপত্রের বক্তব্য অনুযায়ী মমতা ব্যানার্জি সারদার টাকা খেয়েছে। সব কিছু তথ্য হয়তো বেরিয়ে আসার সম্ভাবনা প্রবল হবে যদি সুদীপ্ত সেন দৃঢ়তা দেখায়। অধীর রঞ্জন চৌধুরী যখন বলছেন যে সুদীপ্ত সেন বাইরে বেরিয়ে এলে দুর্নীতিতে তৃণমূলের যোগ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্ত থাকার যে অভিযোগ সেই নিয়ে অনেক তথ্য সামনে আসবে। পাল্টা দেবাংশু ভট্টাচার্য কি বললেন শুনবো। দীপ্ত সেন তো এতদিন সিবিআই এর কাছেই ছিল, তাদের কেন্দ্রীয় এজেন্সির হেফাজতেই ছিল গত 13 বছর ধরে। তো গত 13 বছরে কি তাহলে তাকে দিয়ে কিছু বলানো গেল না বা বার করানো গেল না? প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, হঠাৎ করে রাকেশ সিং এর জামিন হয়ে গেল ভোটের আগে, হয়েই তিনি ক্যান্ডিডেট হলেন। তো আমাদের বক্তব্য হচ্ছে, এই যে সব জামিনের গল্পগুলো এক একটা ইলেকশনের টাইমে, কখনো লোকসভার আগে, কখনো বিধানসভার আগে, তার পেছনে কি কোনো প্রেশার আছে যে তোমাদের এই শর্তেই জামিন করাবো, যে বেরিয়ে কুৎসা করতে হবে, বেরিয়ে লোকের নামে নিন্দা মন্দ করতে হবে? আমরা জানি না, কারণ এই ফরম্যাটটা তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এই নির্দিষ্ট ফরম্যাটে 2024-এর লোকসভার আগেও দেখেছি, এবারও জামিন আমরা দেখলাম। তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো যে চলছে বাংলার মানুষের কাছে এগুলো জানা হয়ে গেছে। আর যদি তার কিছু বলার থাকে, তিনি কেন এতদিন কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে বলেননি? আমার তো প্রশ্ন সেটা। কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে বললে তারা তো তাহলে কোর্টে প্লেস করতেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।